গ্রামের বাউরের মধ্যে নৌকো ঢুকেই জল ঝাঁঝি দামে আটকে গেল। হেমেনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাচ জড়িয়ে বেঁধে নাও। বাইরে নদীতে ভাটা টান ধরেছে। নাটা কাটা ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। আবার হেমেনবাবু বললেন, একটুখানি নেবে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে। যত শীঘ্রই খানপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছে হলো না। পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। নাকি জরিপের বড় সাহেবের শিগগিরই সদর থেকে আসবার কথা আছে। কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলেরই সেই দিকে ঝোঁক। আর এদিকে সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শেখবার জন্য এইবার প্রথম খানপুরের কাজে এসেছিলেন। বয়স ওই বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকো তুললেই তার অত্যন্ত ভয় হয়। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যেই ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার যেই ডাঙায় নৌকো লাগতেই তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কী নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নৃপেনবাবুকে বললাম, এক কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন, নেমে তাঁবুর জায়গাটা ঠিক করা যাক, কাল সকালেই কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায় যায়। গ্রাম্য নদীটি দুপার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীলপাবড়ি বন, অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ ঘেটু ফুলের বনফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝির বাতাসে মাথা দোলাচ্ছে। দুধারে রোদে পড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রগুলোর বাবলা গাছে গাংশালিকের ঝাঁক কিচকিচ করছে। নদীর বাঁ পাড়ের গায়ে গর্তের মধ্যেই তাদের বাসা। মাকাললতা ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনে ফুলের ঝাড়। তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা গন্ধ যেন ভেসে আসছে। বেলা আর একটু পড়লে আমরা সেই বাঁওড়ের ধারে মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে তা দেখতে চললুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের সেখানেই নৌকোটা বাঁধা হয়েছিল। তার বাঁ ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করিতে আসিছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলুম, রসলপুর কোন গাখানার নাম মশাই, এইটা না সামনেরটা? তিনি বললেন, আজ্ঞে না, এটা হলো কুমুরে, পাশের ওটা আমডাঙ্গা, আর রসলপুর হলো ওই যে গাঁগুলোর পেছনে, ওই কোষ দুই তফা। তা আপনারা কোত্থেকে? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতে তো 5-6 মাস। আমরা বললুম, তা তো হবেই, বরং তারও বেশি হতে পারে। বৃদ্ধ বললেন, এখানটা একটা ঠাকুরের স্থান, গাঁয়ের মেয়েরা পুজো দিতে আসে। বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়ে মানুষের একটু অসুবিধা হয় আর কি। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমি জমা অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে আবার যদি সেগুলো একটু গতি হয়, এইসব ধরনের কথা তিনি আমাদের প্রায় শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না, ওই খানপুরীর কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেদিন জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগলো। চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, আচ্ছা চক্রবর্তী মশাই, এটা বউচণ্ডীর মাঠ বলে কেন বলুন তো? আমাদের কি কোনো
নৃপেনবাবু বললেন, ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই, বউচণ্ডী আবার কি কথা? শুনিনি তো কখনো বাপের জন্মে। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলাম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প। ছেলেবেলায় আমরা ঠাকুমার কাছ থেকে শোনা। এই অঞ্চলে অনেক প্রাচীন লোকেই এ গল্প জানে। সেকালে গ্রামে এক ঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন। এখন তাদের আর কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময় তাদের বড় শরীর পতিতপাবন চৌধুরী মশাইয়ের খুব নাম ডাকছিলেন। এই পতিতপাবন চৌধুরী মশাই যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত তা ছিল ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হল। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর, মুখের ছাঁট যেন হরতনের টেকাটির মতো। চোখ দুটি বেশ ডাগর ডাগর, ভাসা ভাসা মুখে চোখ ভারী একটু শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর তার ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বলল, এইরকম বউ এ গাঁয়ে আর আসেনি, আর আমরাও তা দেখিনি বাবু। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সের খুড় শাশুড়ি দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বলে, যেমন লক্ষ্মীর মতো রূপ তেমনি তার গুণ। কিন্তু মাস 3 পরেই একটা বড় বিপদ ঘটল। সকলে দেখল বউটি আর সব ভালো বটে, কিন্তু বড় একটা দোষ আছে। সে কিছুতেই স্বামীর ঘেঁস নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় সেই জন্যই এরকম করে। কিন্তু ক্রমে দেখা গেল স্বামী কেন, যে কোনো পুরুষ মানুষ দেখলেই কেমন যেন ভয়ে কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞে কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয়, সেদিন তো ঘর থেকে বাড়ি হয় না। স্বামীর ঘরে সে কিছুতেই যেতে রাজি হয় না। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত পা বুলিয়ে পাঠাতে যায়। সে জনে জনের পায়ে পড়ে, এর ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে যায়। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড়ে শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাতে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এরপরে আর কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ির শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলকে বলে, আমার বড় ভয় হয়, আমার ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হায়রান হয়ে গেল। দিন কতক গেল। একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে আবার দরজা বন্ধ করে দিল। তারা ঠিক করলো এইরকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আরে ন্যাকামি ঠিক ভালো লাগে না। ভোরে উঠে সকলে দেখলো ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই। নিকটে বাপের বাড়ির গাঁ, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো হলো। লোক ফিরে এলো, সে সেখানেও যায়নি। তখন সকলে বলল, দেখো পুকুরে ডুবে মরেছে হয়তো। পুকুরে জাল ফেলা হয়, কোনো সন্ধানই মেলে না। বউয়ের কচি মুখের ও নিরচোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবাতেও অবকাশই পেল না। কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না, চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করার জন্য আবার চতুর্থ পক্ষে স্ত্রী ঘরে আনলেন। অজপাড়া গা, কিন্তু একটা বড় কিছু ঘটে না। অনেকদিন এটা নিয়ে নাড়াচাড়া চলল।
তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূর্ব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়েই নদীর স্রোত বইতো বাওর হয়ে গিয়েছে তো সেদিন। আমরা ছেলেবেলাতে ধান বোঝাই নৌকো চলাচল হতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মেরে হেউজে গেল। শেষ পর্যন্ত বংশের একজনকে ছিল, সেও উঠে গিয়ে অন্য কোথায় বসবাস করল। এইসব অনেক বছর আগের কথা, তা 70-80 বছর হবে। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এইসব মাঠে বড় একটা অদ্ভুত ব্যাপার শোনা যায়। এই ধরুন না, ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নির্বুধ দুপুরে বাঁশ বনের ছায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ দেখতে পায়নি। কতদিন সন্ধ্যের সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকারে ঝোপের মধ্যে কে যেন একটা চাপাখানা রব করছে। সম্মুখ জ্যোৎস্না রাতে অনেকে নদীর ঘাট থেকে ফিরবার পথে ছাতেম গাছের নিচু ডালে তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার অবছায় জ্যোৎস্নার মধ্য দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমে দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ে সাদা কাপড়ে জ্যোৎস্না পরে চিকচিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে ভরা নাকশের গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গেছে। আর ছোট ছোট পায়ের দাগ, ঝোপ যেখানে বড় ঘন সেদিকেই চলে গিয়েছে। মাঠের ধারে ছাতেম গাছের তলাটা ছিল উলু চণ্ডী তলা। চৈত্রের সংক্রান্তিতে গ্রাম মধুরা পিঠে, কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচণ্ডীর পুজো দিতে আসে। বউচণ্ডী সকলেরই মঙ্গল করেন, অসুগলে সারিয়ে দেন। নতুন প্রতিশ্রুতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলেই আবার দুধ হয়। কচি ছেলের সর্দি সারে। ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরেই শীঘ্রই সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলকেই সব বিপদ থেকে উদ্ধার করেন। চক্রবর্তী মশাইয়ের গল্পটি শেষ হলো। তারপর আরও নানা কথাবার্তার পর তিনি আর সকলে ছুটে চলে গেলেন। বেলা বেশ পড়ে আসছে। সন্ধ্যার বাতাসে ছাতেম বনে সুরসুরে শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা। বাঁদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্য দিয়ে চোখে পড়ছে। নৌকোর গলুই বসে আসন্ন সন্ধ্যায় 80 বছর আগেকার পালাতক গ্রাম্য বন্ধুর ইতিহাসটা ভাবতে লাগলো। মাঠের মধ্যে উঁচু ঢিবির ওপরকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে চেয়ে মনে হলো যে সারা দিনমান হয়তো ওর মধ্যেই লুকিয়ে বসে থাকে, কেবল গভীর রাতে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যেও বট গাছের তলায় চুপ করে বসে বসে আকাশেই তারার দিকে চায়। পাশে ঝোপের ফুটন্ত বনে অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে চেয়ে দেখে ভোরে আলো ফোরবার দেরি কত। এই করে সন্ধ্যাটা হয়ে গেল। বনের ওপর নবমীর চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকোখানা ছাড়া হলো। জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্য থেকেই সত্যিই যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাত জাগা বনের পাখি, কি কোনো পতঙ্গের ডাক। বাঁওড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামীণ মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রির অল্প অল্পে লুকিয়ে চেহারার মতো আত্মপ্রকাশ করছে। অনেককাল আগেকার সেই লজ্জাকুণ্ঠিত ভীরু পল্লবধূটির মতো। সমাপ্ত। নমস্কার, আমি অর্ণব।
আপনারা শুনছেন বিটি রেডিও স্টেশন পয়েন্ট জিরো। এখানে কিছু ভয়, কিছু আতঙ্ক আর কিছু বাংলা ক্লাসিক গল্প নিয়ে আমি চলে আসি। প্রতিদিন সকাল 9টায় ঠিক আমার গল্পটি চলে আসে। গল্পটি যদি আপনার ভালো লাগে তা নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন, এবং আরও নিত্য নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে থাকবেন। এবং আপনার সঙ্গে যদি ঘটে থাকা কোনো সত্য ঘটনা আপনার জানা থাকে তা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার সত্য ঘটনাটা আমি আমার সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প করে শোনাবো, এবং গল্পটা কোথা থেকে দেখছেন তা নিশ্চয়ই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।